কৃষক ভাইয়েরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। মাটি ও মানুষের ধারণ দল সহ আমরা এখন ফরিদপুরের অম্বিকাপুরের শাহিদা বেগমের পেঁয়াজের বীজ উৎপাদন খামারে। আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বিস্তৃত মাঠ। এটি হচ্ছে শাহিদা বেগমের পেঁয়াজ বীজ উৎপাদন খামার। শাহিদা বেগম এবছর প্রায় 100 একর জমিতে এই পেঁয়াজের বীজ উৎপাদন কর্মসূচি হাতে নিয়েছেন। বিস্তীর্ণ মাঠ জুড়ে সাদা ফুলের গালিচা যেন অত্যন্ত পরিপাটি করে সাজানো হয়েছে। মাঠের উপারে গ্রাম, সবুজ গাছগুলো উকি দিয়ে আছে। আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি এই সব দৃশ্য। একেবারে কাছে না গেলে সাদা ফুল ছাড়া কিছুই মনে হবে না। এবার নিশ্চয় চিনতে পারছেন, হ্যাঁ, সাদা ফুলে ফুলে আবৃত এই মাঠটি হচ্ছে পেঁয়াজ ফুলের। এটি সে অম্বিকাপুরের শাহিদা বেগমের পেঁয়াজের বীজের মাঠ। সাম্প্রতিক সময়ে মহিলা উদ্যোক্তা হিসেবে যার নামটি শীর্ষে তিনি হলেন অম্বিকাপুরের শাহিদা বেগম। 2004 সালে মাত্র 7 বিঘা জমি নিয়ে পেঁয়াজের বীজ উৎপাদনে সম্পৃক্ত হন শাহিদা বেগম। বর্তমানে তিনি 100 একরে পেঁয়াজের বীজ উৎপাদন করছেন এবং বছরে প্রায় 5 কোটি টাকার পেঁয়াজের বীজ বিক্রি করছেন। শাহিদা বেগমের সাফল্য এবং উদ্যোক্তা হওয়ার পিছনে গল্প আপনারা অনেকেই জানেন। আমরাও মাটি ও মানুষ অনুষ্ঠানে শাহিদা বেগমের জীবন গল্প নিয়ে একাধিকবার প্রতিবেদন প্রচার করেছি আমাদের অনুষ্ঠানে। সেদিকটা নিয়ে কথা না বলে আমরা বরং এখনকার প্রতিবেদনে যাই। আজকের প্রতিবেদন আমরা তুলে ধরব পেঁয়াজ বীজ উৎপাদনের কলা কৌশল। আমরা যখন এই প্রতিবেদন ধারণ করছিলাম তখন সকাল 11টা। সেই সময় অর্ধশত মহিলা শ্রমিক এবং পুরুষ বিচ্ছিন্নভাবে পেঁয়াজ পোলে হ্যান্ড পলিনেশন করছিলেন। মূলত এই সময়টাতেই পেঁয়াজ বীজের জন্য পলিনেশন করতে হয়। এখানে একটি কথা বলতেই হয়, কয়েক বছর আগেও পেঁয়াজ চাষিরা কিন্তু এরকম হ্যান্ড পলিনেশন করতেন না, কারণ তখন পেঁয়াজ ফুলে যথেষ্ট মৌমাছির বিচরণ ছিল। প্রাকৃতিকভাবেই মৌমাছির মাধ্যমেই পেঁয়াজ ফুলে তখন পরাগণ ঘটত। জলবায়ু পরিবর্তনের ফলে পেঁয়াজ ফুলে এখন আর মৌমাছির তেমন বিচরণ দেখা যায় না। এরই প্রেক্ষাপটে ফরিদপুরের মশলা গবেষণা কেন্দ্রের কারিগরি সহযোগিতায় শাহিদা বেগম হ্যান্ড পলিনেশনে দক্ষতা অর্জন করেন এবং পরবর্তীতে তিনি তার খামারের মহিলা শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে হ্যান্ড পলিনেশনে দক্ষ করে গড়ে তোলেন। পেঁয়াজের ফুল পরপরাগণের মধ্যে পরাগিত হয়। পরপরাগণ মানে এটা কোনো মাধ্যম, মৌমাছি বা মানুষ, পোকামাকড়, অন্যান্য পোকার মধ্যে পরাগায়ন হয়। এখানে একটা পেঁয়াজের ক্ষেত্রে সমস্যা হলো, এটা পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ দুইটাই থাকে, কিন্তু স্ত্রী অঙ্গ যেটা গর্ভমুণ্ড এটা পরে ম্যাচিউর হয়। আচ্ছা। আর পুরুষ অঙ্গটা আগে ম্যাচিউর হওয়ার পর ঝরে পড়ে যায়, যার কারণে এখানে নিজেরা পরাগায়ন হইতে পারে না। তাহলে বিকল্প হিসেবে যে হাত পরাগায়নটা হচ্ছে হাতে করে, এটা কতটুকু সাফল্য আসছে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমি বলি এটা যেহেতু পরাগায়ন, এটা হাত দিয়ে করতেই হবে, যেহেতু মৌমাছির কোনো সুযোগ নাই। মৌমাছি আমাদের বড় বড় বাসাগুলি সেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এই কারণে ধ্বংস, ক্লাইমেট চেঞ্জের কারণটা। এখন আমাদের আমরা বিএডিসি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা বিশেষ করে শাহিদা বেগম সহ এখানে যত কৃষক আছে, বিশেষ শাহিদা বেগম সবসময় আমাদের সাথে এই যে প্রতিষ্ঠানগুলির নাম আছে ওতপ্রোতভাবে আমরা জড়িত। আমরা দেখলাম আমরা অনেক মহিলারা কাজ করতেছেন, মানে যে হাত দিয়ে কি করছেন যেন, এটাকে কি বলা হয়? এটা বলা হয় পরাগায়ন। পরাগায়ন। একটু আমি যদি শিখতে চাই আপনার কাছে, বলেন তো একটা কিভাবে পরাগায়ন করবো আমি? এই যে এই ফিলে ধরতে হয়, ফুলটা এই ফিলে ধরে আগার থেকে, তারপরে ধরলে পরে এর উপরে যে একটা মধু আছে আর একটা ধরে যদি পরাগায়ন করা যায়, এই মোটরটা যায় ওর মধ্যে যা পরে বিষটা ভালো হয়। এখানে কোনো বিশেষ কোনো হাতের ঘুরানোর ব্যাপার আছে না? হাতের গুণে হ্যাঁ আছে, তো যারা নতুন যারা শেখে নাই তাদের শিখাইতে হয় যে এইরকম করে। আচ্ছা, আপনি শিখান তাদের? জি। আচ্ছা, আপনি কবে থেকে এই কাজটা করেন? আমি আজ প্রায় 5 বছর ধরে। 5 বছর ধরে? জি। প্রতিবেদন শুরুতেই আমরা বলেছিলাম নভেম্বর মাসে এই মাঠে পেঁয়াজ বীজ করার জন্য কন্দ বপন করা হয়েছিল। নভেম্বরে কন্দ বপনের পর সেচ, কীটনাশক, নিড়ানি নানা পর্যায়ে অতিক্রম করে এপ্রিল মাসে হারভেস্ট করা হবে। আমাদের আজকের বীজ উৎপাদনের ধারাবাহিক প্রতিবেদনে আমরা তুলে ধরব বপন পরবর্তী ব্যবস্থাপনা ও পরাগায়ন কৌশল। তবে শুরুতেই আমরা শাহিদা বেগমের সঙ্গে বপন পরবর্তী কার্যক্রম নিয়ে কথা বলবো। এখন তো পরাগায়নের সময়। এই যে বপন থেকে শুরু করে এই মার্চ পর্যন্ত কি কি কাজ করছেন আপনি এর মধ্যে?
এই বপন থেকে শুরু করে আমরা সেচ দিছি, সেচ দেওয়ার পরে আগাছাগুলা নিরানো হয়েছে, নিরানোর পরে পর্যায়ক্রমে আপনার রোগবালাই বুঝে ওষুধ স্প্রে করতে হচ্ছে। এখন বর্তমান আপনার পরাগায়ন করা হইতেছে এবং ফাঁকে ফাঁকে আবার যে গাছে আগাছা হয়েছে সেটাও আপনার নিরানো হচ্ছে। আলহামদুলিল্লাহ এই বছরে আমি 2টা সেচ দিছি, কারণ এই বছরে বৃষ্টি নাই, মাটিটা শুকনা ছিল, যার কারণে 2টা সেচ দিছি। এখন পর্যন্ত মাঠ অনেক ভালো আছে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এই বছরেও আমি ভালো ফলন আশা করি এবং আমি ভালো এই যে পরাগায়ন এখন শুরু করবেন, এখন তো শুরু করেছেন বোধহয়। জি জি, পরাগায়ন কখন করতে হয়, কোন সময়টা করতে হয়? পরাগায়নটা করতে হয় আপনার নাস্তার পরে 10টার পরের থেকে একদম 3টা পর্যন্ত, আচ্ছা, যতক্ষণ রোদ থাকবে রোদে। তো রোদের আগে যখন 10টা পর্যন্ত ওরা নিরাবে, আবার 10টার পরের থেকে আবার আমার মহিলা শ্রমিক আছে অনেকগুলা, ওরা পরাগায়ন করবে পর্যায়ক্রমে। যেমন এই যে আমি বেডটা করছি না, আপনি 6 লাইন পর পর একটা করে ঘাটে, এই বেড দিয়ে ওরা হাঁটবে আর পরাগায়ন করবে, যাতে মাঠের ভিতরে যাইতে হবে না, যাতে আবার মাঠটা নষ্ট না হয়। এখানে ছোট বড় অনেক ফুল দেখতে পাচ্ছি, এটা ছোট এটা বড়। এই যে আপনি পরাগায়ন করতে হবে না, আপনি কি করে বুঝবেন যে এখন পরাগায়ন করতে হবে? এখন আমি এটা ফুটছে, এটা পরাগায়ন করার উপযোগী হয়েছে। হ্যাঁ, কেমনে বুঝবেন এই যে এই যে পরাগায়নটা যে আমি করতেছি না, এই দেখেন এই যে হলুদ হলুদ এই যে রেণুগুলো, আচ্ছা, রেণুগুলো আছে, এখান থেকে নিয়ে আপনি আরেকটার মধ্যে করব, যাতে আমার মানে পরাগায়নটা সুন্দরভাবে হয়ে যায়। এটা কি তাহলে পুরুষ ফুল? পুরুষ ফুল, তাহলে মহিলা ফুল যে সেটা না, সবটার ভিতরে নারী পুরুষ আছে, জি যৌথভাবে আছে। এটা আমি যে এই যে এটা করলাম না, আপনার রেণুগুলা সব ফুলে ছড়াইয়ে গেল, তাতে আমার পলিনেশনটা ভালো হইলো। আবার এবং আমি হাত দিয়ে করলাম, যার কারণে আমার হাতটা পুরোপুরি লাগলো। তো এটা আমি এখন করতেছি, এটা আবার আগামীকালকে করব না, আগামীকালকে অন্য ক্ষেত করব, মানে প্রতিদিন না। পলিনেশন করার ক্ষেত্রে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়? আসলে কি, প্রথমে আমাদের তো অনেক মৌমাছি থাকতো, কিন্তু ফুলে আগে মৌমাছিটাই আপনার প্রাকৃতিক ভাবে পরাগায়নটা হইতো, কিন্তু আমরা কয়েক বছর যাবত মৌমাছিটা পাচ্ছি না। আচ্ছা, মৌমাছি যে পরাগায়নটা হতো তখনকার উৎপাদনের মাত্রাটা বা পরিমাণটা, আর এখন হাতে করছেন খুব অ্যাকুরেট ভাবে, এখন কি বেশি হচ্ছে উৎপাদন? আলহামদুলিল্লাহ এখন বেশি হচ্ছে। এখন বেশি হচ্ছে মানে আপনার মৌমাছিটা তো ফুলে বসে চলে যায়, কিন্তু এই যে যে পলিনেশনটা করা হচ্ছে, পুরোটা ফুলে আপনার রেণুগুলা ছড়াচ্ছে, যার কারণে আমরা মানে পরিপূর্ণ বীজ পাচ্ছি। আপনাদের গুণগত মান বীজ যে আপনারা উৎপাদন করছেন, এটি কৃষক পর্যায়ে প্রচার করার জন্য, তাদের জানানোর জন্য আপনারা কি কি পদ্ধতি অবলম্বনের মাধ্যমে তাদেরকে জানান? আপনারা আসলে কি, আমরা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আমাদের বীজটা যায়, ডিলার থাকে, আমরা ডিলারশিপে বীজ বিক্রি করি, যারা কৃষক তাদের কাছ থেকে নিয়ে যায়। এবং আমরা কৃষি একটা মানে সম্মেলন করতেছি, যেখানে কৃষক ও সম্মেলন শুরু হবে। এই সম্মেলনের উদ্দেশ্য কি আপনাদের? এই সম্মেলনটার উদ্দেশ্য, আমরা কৃষক এবং বিক্রয় প্রতিনিধি, কৃষক আসবে, বিক্রয় প্রতিনিধি ঐক্যবদ্ধ হয়ে একটা প্রোগ্রাম থাকবে, মানে আপনারা মাঠটা দেখবে। আপনি যেভাবে বোঝাচ্ছেন যে আপনারা জার্মিনেশন করেন, গ্রেডিং করেন, আপনি বলেন তো রোপণ করার আগে কি কি পদক্ষেপ নেন, আর রোপণ করার পরে হারভেস্ট পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করেন আপনারা? রোপণ করার আগে আমরা এই বীজটাকে শোধন করে নেই এবং আমরা নিজস্ব খামারে উৎপাদিত বাল্ব থেকে আমরা বীজ উৎপাদন করি এবং এই বাল্বটা শোধন করে আমরা মাঠে লাগাই। আচ্ছা, এই যে কথাটা বললো বক্তা খান সাহেব যে তার গুণগত বীজ করার জন্য সে অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে, তো আপনি এই যাবত বীজ ভর কি পেয়েছেন ফলাফলটা? আমি খানসিট সম্পর্কে যে ধারণা দিব সেটা হলেই যে আমরা মাঝে মাঝেই খানসিটের এইখানে পরিদর্শনে আসি। এ কারণে আসি যে খানসিট ওরা বলে যে ওরা এটা বীজ শোধন করে এবং বীজ শোধন করে মা বীজ থেকে, মূল বীজ থেকে ওরা বীজ উৎপাদন করে। আমরা আসলেই প্রকৃতপক্ষে এখানে এসে দেখেছি উনি মা বীজ দেখতে আসছেন, মানে মাঠ আগে মনে বিশ্বাস ছিল না যে মাঠটা করে কিনা এবং এইটা উনি করে বিদায় আমরা এখানে এসেছি এবং আসার পর দেখেছি ওরা পারফেক্ট যে ট্রিটমেন্ট, অর্থাৎ এখানে কিভাবে কি করা যায় সেইভাবে ওরা করে এবং কিভাবে মধুমাছি না থাকে, বাংলাদেশের মৌমাছি থাকে না, কিন্তু ওরা নিজে হাতে সুন্দর করে মহিলাদের পরাগায়ন করে। আমরা যে জাতের বীজ পাইছি, এই বীজগুলোতে আপনার যেরকম বলছে খান সাহেব ঠিক সেরকমই হয়। আচ্ছা, এটার উপরে আস্থা করে আমরা আজকে আবার দেখতে আসছি যে এই বছরে কি কি বীজ তৈরি করছে। বলুন তো, আপনারা যখন পেঁয়াজের বীজটা জমিতে বপন করেন, আপনি জার্মিনেশন করে নেন?
তো এই খান সিদ্ধি জার্মিনেশন কিরকম জার্মিনেশন পেয়েছেন আপনি? আমি এখানে প্যাকেটের গায়ে লেখা ছিল 80%, আমি সেখানে 90%-ও বেশি পাই। মানে 80 থেকে 90 পাইছেন? 90 বেশি। আর জমিতে বপন পরে রোপণ করার পরে জমিতে রোপণ মানে করার বীজতলা তৈরি করার সময়? হ্যাঁ, যখন দানাটা চালানো হয়েছে তখন বলছে প্যাকেটের গায়ে লেখা ছিল 80%, কিন্তু আমি সেখানে 90-95% পাইছি। আপনি আসছেন কি উদ্দেশ্য আজকে আপনি এই সম্মেলন যুক্ত করেছেন কেন? আমি নিজে একজন কৃষিবিদ, আমার বীজের ব্যবসা আছে আহমদুল্লাহ বীজ ভান্ডার কাশীনাথপুর। যেহেতু আপনি কৃষিবিদ এবং আপনার নির্বাচনটা একটু ভিন্ন আঙ্গিকে হবে, তাই তো? এটা মানে গুণগত মান ক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে বেশি পারদর্শী চেনার। তো আপনার কাছে কি মনে হয় এটার বীজের? আমি প্রথমে ঢোকার পরেই আমি এগুলো খেয়াল করছি, বিশেষ করে এখন তো পরাগায়নের মৌসুম। হ্যাঁ, পরাগায়নটা মানে পরাগ কি পরিমাণ সৃষ্টি হয়েছে, তো আমি খেয়াল করে দেখলাম যে পরাগটা হয়তো আরো এক সপ্তাহ পরে হয়তো আরো ভালো হবে, ঋণগুলো ভালো উৎপাদন হবে। খান সাহেব, আপনার কি পরাগায়ন কি এখন উপযুক্ত সময় না আরো 2 সপ্তাহ পরে? আরো 1 সপ্তাহ পরে এখন থেকেই করতে হবে। যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো আমরা পরাগায়নটা করছি। এই প্রশ্ন তো আপনাকে লার্নিং, যে লার্নিংটা আপনি 100 পরে শুরু করবেন, করে আরো ভালো হবে। এই মাঠে খান সিড বীজ উৎপাদন করবে এবং নির্ধারিত ডিলারের কাছে এই বীজগুলো তারা সরবরাহ করবে এবং ডিলার তাদের কৃষকদের সরবরাহ করবেন। আজকের এই মাঠ দিবসে অনেক ডিলার এসেছিলেন যারা বীজ সরবরাহ করেন। আপনার কি নাম? আমার নাম আবুল হোসেন মোল্লা। আজকের এই যে বীজ ডিলার বা কৃষক সম্মেলন হচ্ছে, এতে করে আপনারা কি জিনিসগুলো তাদের কাছে বলবেন এবং কি অভিজ্ঞতা অর্জন করবেন আপনারা? আমরা একজন ডিলার, আমরা ওনার কাছ থেকে বীজ নিয়ে বিক্রি করি, কিন্তু আসলে উনি বীজটা কি নিজে তৈরি করে না উনি বাইরে থেকে আমদানি করে? আমরা এই মাঠ দিবসে এসে দেখেছি ওনার বিশাল খামার, ওনার নিজের বীজ নিজে তৈরি করতেছেন। ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের বীজের ব্যাপক চাষ হয়। এই চাষের উদ্যোগে এবং এই চাষিদের সহায়তা করার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে এবং কৃষি সমৃদ্ধিতে ভরসার নতুন জানালা নামক একটি প্রোগ্রাম আমাদের চলমান। সেই ধারাবাহিকতায় আমরা খান বীজ ভান্ডারের কে নিয়মিতভাবে অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছি এবং বাংলাদেশের কৃষকের এই বীজ উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা আজকের প্রতিবেদনের শেষ পর্যায়ে আমরা শেষ করব কিছু মন্তব্যের কথা শুনে, এই প্রতিষ্ঠানের আগামী দিনের ভাবনার কথা শুনে। আমরা কথা বলবো বক্তা খান এবং জনাব সোহেবের সঙ্গে, যারা এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, জনাব সোহেব এবং জনাব বক্তা খান। এই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আজকে কৃষক প্রতিনিধি নিয়ে আসছেন এবং নানান মত বিনিময় করলেন, কৃষকের মাঠ দেখালেন এবং নিশ্চয়ই আপনাদের অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং অনেক কিছু লার্নিং পেয়েছেন। এই লার্নিংগুলোকে আগামীতে আপনারা কীভাবে কাজে লাগাবেন আপনার মাঠ পর্যায়ে বীজ উৎপাদন করার ক্ষেত্রে? অনেক ভালো ভালো পয়েন্ট আসছে, জার্মিনেশনের ব্যাপারে অনেকে মন্তব্য করেছে। এই ক্ষেত্রে আপনাদের আরো অ্যালার্ট হতে হবে। হ্যাঁ, সংরক্ষণ ব্যবস্থা আছে, অনেকে কথা বলেছেন। তারপরে গুণগত মান, আমরা যেমন আইসোলেশন পদ্ধতিতে বীজ করি সেটা দেখে ওনারা প্যাকিং নিয়ে কোন কৃষক বলেছে? কৃষকদের মাঝখান থেকে যারা সচেতন কৃষক, আসলে আমরা শুরুতে বীজটা লুজ বিক্রি করতাম, তারপরে পলিথিনে বিক্রি করতাম, তারপরে প্যাকেটে বিক্রি করতাম, কিন্তু এখনো প্যাকেট আছে এবং আমরা ইদানিং কোটাতে শুরু করছি। ইনশাল্লাহ আগামীতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই কোটার মধ্যে যাব। কোটার মধ্যে বীজটা প্রোডাকশন করলে বীজটার গুণগত মানটা ভালো থাকে, ওই বীজটার মধ্যে ময়েশ্চারটা ঢোকে না। সোহেব সাহেব, আমি যতটুকু মনে করছি তা হলো সরকারিভাবে আরও কিছু পৃষ্ঠপোষকতা দরকার আপনাদের গুণগত মান বীজটাকে উৎপাদন করে। এক্ষেত্রে আপনার পরামর্শ কী ধরনের সহযোগিতা দরকার সরকারকে এই আসার জন্য? না, মার্শাল্লাহ সরকার আমাদের বেশ ভালো সহযোগিতা করেন, আমাদের ক্ষেত খামার এসে দেখেন। হ্যাঁ, আমাদের এখন যেটা দরকার হচ্ছে, পেঁয়াজটা তো আমরা শীতকালীন করি, বেসিক্যালি শীতকালীন করলে সারা বছর সংরক্ষণ করে রাখতে হয়। আমাদের এখন একটা বছরে 2 বার যদি পেঁয়াজ উৎপাদন করি, সেই ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে। যেমন গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য আপনারা বীজও করছেন, আমরা বীজও করছি। আমরা সরকারকে, আমাদের কাছ থেকে সরকার আমাদের থেকে বীজ নেন, আমরা গ্রীষ্মকালীন বীজও এবার আমাদের সরকার থেকে বলেছেন ওনারা নেবেন। তো এই জায়গা থেকে আমাদের আসলে একটু অনুরোধ হচ্ছে যে আমরা আসলে মানে যে কোনো পরিমাণে বীজ উৎপাদন করতে সক্ষম। আচ্ছা, আমরা এখন বাইরে থেকে ইচ্ছে করলে আপনাদের কাছে সরকার ক্রয় করতে পারে। বাইরে থেকে বীজ আনেন সরকার, আমরা জানি। সেই নির্ভরশীলতা কমাতে গেলে আমাদেরকে যদি নিজের আপনার ডিমান্ড দিলে আপনারা পূরণ করতে পারবেন। আমরা ডিমান্ড দিলে আমরা যে কোনো পরিমাণে আমরা তৈরি করতে পারি, সেজন্য আমরা সক্ষম। খান সাহেব, এখানে কৃষকরা কিছু আওয়াজ তুলছিল যে সারা বছরই বিভিন্ন সবজি এবং পেঁয়াজ বীজ উৎপাদন করার জন্য সচেষ্ট এবং তার প্রস্তুতি নিচ্ছেন। তো এই বিষয়ে আপনারা কত এগিয়েছেন?
আসলে এবছরে আমাদের কাছে সব বীজই চায়। আচ্ছা, যেমন আমরা আগামীতে সবজি বীজ, শুধু যত সবজি বীজ আছে আমরা করেছেন? আমরা হ্যাঁ আমরা এটার মধ্যে যাব, এবং বীজ বলতে যা আমরা সবই আগামীতে সারা বাংলাদেশে এটা সাপ্লাই দিব। সব ধরনের বীজ উৎপাদন করতে যান, তাহলে আপনাদের জনবল, কৃষি বিজ্ঞানী সব মিলিয়ে তো একটা অনেক ব্যাপক কর্মকাণ্ড শুরু করা প্রয়োজন। আপনারা কি সেভাবে এগোচ্ছেন? সব ধরনের বীজের মধ্যে এবছরে প্রোডাকশনে যাচ্ছি সবজি বীজ থেকে শুরু করে সব বীজের মধ্যে, যেমন পেঁয়াজের আমরা 5-7টা ভ্যারাইটিস আমরা করেছি, হ্যাঁ, তার মধ্যে গ্রীষ্মকালীন অন্যতম, এবং বাড়ি 6, বাড়ি 4, বাড়ি 5 অন্যতম। এই বীজগুলো আমরা এই বছরে মার্কেটে দিব এবং কৃষকের চাহিদার সাথে আমরা তাল মিলিয়ে। শহীদ সাহেব, একটি বাণিজ্যিক বীজ উৎপাদন করার ক্ষেত্রে অনেক কৃষি বিজ্ঞানী, অনেক ব্রিডার, অনেক কিছু প্রয়োজন পড়ে, লোকবল প্রয়োজন পড়ে। আপনারা কি সেই দিকে বিবেচনা করে এগোচ্ছেন বাণিজ্যিক কলেবরের দিকে? না, ইনশাল্লাহ আমরা আসলে বীজ উৎপাদনে আমাদের যে সফলতা, সেই ধারাবাহিকতায় আমরা অন্যান্য বীজের দিকে যেতে চাই। তো এটা একটু সময় সাপেক্ষ, অনেক বড় একটা সেট আপ থাকে, অনেক পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে। তো ওগুলোর দিকে আমরা কিছু দূর আগাইছি। আমাদের কিছু কৃষিবিদ আছেন যাদেরকে অলরেডি নিয়োগ করা হয়েছেন, আরও নিয়োগ করছি। তো আমরা ভবিষ্যতে ব্যাপক আকারে করতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই ছিল শাহিদা বেগমের পেঁয়াজের বীজ উৎপাদন খামার নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।